প্রিয় মানবিক বিভাগে অধ্যয়নরত শিক্ষার্থী, হাবিব টিউটোরিয়ালের পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম। আমি পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র একাদশ ও দ্বাদশ শ্রেণীর ব্যক্তি সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আজকে আলোচনা করব। যে প্রশ্নগুলো বোর্ড পরীক্ষা, অ্যাডমিশন টেস্ট ও বিভিন্ন চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রয়োজন হয়। আর এই প্রশ্নগুলো তোমাদের একাদশ ও দ্বাদশ শ্রেণীর পৌরনীতি সুশাসন দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় এবং চতুর্থ অধ্যায়ে এই প্রশ্নগুলো রয়েছে। মূলত এখান থেকেই এই প্রশ্নগুলো তোমাদের করা হয়। তো প্রত্যেক ব্যক্তি সম্পর্কিত যে প্রশ্নগুলো মূলত এই কয়েকটি অধ্যায়ের মধ্যে অন্তর্ভুক্ত এবং এই কয়েকটি অধ্যায় থেকেই যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় তোমাদের এই প্রশ্নগুলো এসে থাকে। এই ব্যক্তি সম্পর্কিত যত প্রশ্ন আছে সবগুলো প্রশ্নই আজকে আমি একত্রে তোমাদের সামনে উপস্থাপন করব। আমি আশা করি তোমরা বিষয়টি খুব ভালোভাবে শিখতে পারবে এবং এটা তোমাদের পরবর্তী পরীক্ষাগুলোর জন্য খুবই কাজে দেবে বা অনেক উপকার হবে তোমাদের জন্য। তো চলো আর দেরি না করে আমরা শুরু করি। আজকে আসলে আমরা কোন কোন প্রশ্নগুলো শিখব। এক নম্বরেই আমি প্রথমে আলোচনা করব ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোন মুঘল সম্রাটের কাছ থেকে ভারতবর্ষে প্রথম বাণিজ্য কুঠি স্থাপনের অনুমতি পায়। প্রশ্নটি আরেকবার শোনো, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোন মুঘল সম্রাটের কাছ থেকে ভারতবর্ষে প্রথম বাণিজ্য কুঠি স্থাপনের অনুমতি পায়? এর উত্তর হবে সম্রাট জাহাঙ্গীরের কাছ থেকে। সম্রাট জাহাঙ্গীরের কাছ থেকে 1613 সালে এই বাণিজ্য কুঠি স্থাপনের অনুমতি পেয়েছিল। তবে এখানে আরেকটি প্রশ্ন আছে, বিনা শুল্কে বাণিজ্য করার অনুমতি দিয়েছিলেন সম্রাট শাহ সুজা। বাণিজ্য কুঠি স্থাপনের অনুমতি দিয়েছে সম্রাট জাহাঙ্গীর এবং বিনা শুল্কে বাণিজ্য করার অনুমতি দিয়েছিল সম্রাট শাহ সুজা এর শাসনামলে। দ্বৈত শাসন প্রবর্তন করেন কে, অথবা দ্বৈত শাসন ব্যবস্থা কে প্রবর্তন করেন? উত্তর হচ্ছে লর্ড ক্লাইভ 1919 সালে দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করেছিলেন। তৃতীয় প্রশ্ন হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন কে? উত্তর লর্ড কর্নওয়ালিস 1793 সালে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন। 4 নম্বর প্রশ্ন, সর্বভারতীয় জাতীয় কংগ্রেস এর প্রতিষ্ঠাতা কে, অথবা প্রতিষ্ঠা করেন কে? সর্বভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেন অ্যালান অ্যাক্টিভিয়ান হিউম 1885 সালে। 5 নম্বর প্রশ্ন, বঙ্গভঙ্গের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? যার উদ্যোগে বঙ্গভঙ্গ করা হয়েছিল বা বঙ্গভঙ্গের সময় লর্ড কার্জন ভারতের গভর্নর জেনারেল ছিলেন। আর এই বঙ্গভঙ্গ সংগঠিত হয়েছিল 1905 সালে। বঙ্গভঙ্গের পর পূর্ববঙ্গ আসাম প্রদেশের গভর্নর কে ছিলেন? বঙ্গভঙ্গের পর 2টা প্রদেশে বিভক্ত করা হয়েছিল। এর মধ্যে একটা ছিল পূর্ববঙ্গ আসাম প্রদেশ আর একটা ছিল পশ্চিমবঙ্গ। এই পূর্ববঙ্গ আসাম প্রদেশের গভর্নর ছিলেন স্যার ব্যামফিল্ড ফুলার। স্যার ব্যামফিল্ড ফুলার। বঙ্গভঙ্গের পর পশ্চিমবঙ্গ প্রদেশের গভর্নর কে ছিলেন? উত্তর হবে অ্যান্ড্রু ফ্রেজার। পশ্চিমবঙ্গের গভর্নর ছিলেন অ্যান্ড্রু ফ্রেজার। বঙ্গভঙ্গ রদের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? অর্থাৎ 1911 সালে বঙ্গভঙ্গ রদ করা হয়েছিল। এই বঙ্গভঙ্গ রদের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড হার্ডিঞ্জ। কার সভাপতিত্বে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়? নবাব ভিখারুল মুলক এর সভাপতিত্বে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছিল 1906 সালে। আবার কার উদ্যোগে মুসলিম লীগ গঠিত হয়? এই প্রশ্নটার মধ্যে একটু কনফিউশন তৈরি হয়। কার সভাপতিত্বে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়? যদি এমন থাকে তাহলে উত্তর হবে নবাব ভিখারুল মুলক এর সভাপতিত্বে। আর কার উদ্যোগে মুসলিম লীগ গঠন করা হয়? নবাব স্যার সলিমুল্লাহ নেতৃত্বে মুসলিম লীগ গঠন করা হয়। ব্রিটিশ ভারতবর্ষে অসহযোগ আন্দোলনের ডাক দেন কে? ব্রিটিশ ভারতবর্ষে 1919 সালে মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছিলেন।
বেঙ্গল প্যাক্ট নামক ঐতিহাসিক চুক্তি সম্পাদন করেন কে? বেঙ্গল প্যাক্ট নামক ঐতিহাসিক চুক্তি সম্পাদন করেন চিত্তরঞ্জন দাস 1923 সালে। দেশবন্ধু কার উপাধি? এই দেশবন্ধু উপাধিও হচ্ছে চিত্তরঞ্জন দাস। তাহলে দেশবন্ধু উপাধি কার? চিত্তরঞ্জন দাসের। স্বরাজ দল বা এটাকে স্বরাজ পার্টি বলা হয়, স্বরাজ দল অথবা স্বরাজ পার্টি এর প্রতিষ্ঠা করেন কে? এর প্রতিষ্ঠাতাও ছিলেন চিত্তরঞ্জন দাস 1922-1923 সালে। নেহেরু রিপোর্ট পেশ করেন কে? উত্তর হবে পণ্ডিত জওহরলাল নেহেরু 1928 সালে। খিলাফত আন্দোলনের নেতৃত্ব দেন কারা? এই খিলাফত আন্দোলনে 3 জন নেতা ছিলেন। এই 3 জন নেতা হচ্ছেন মাওলানা মোহাম্মদ আলী, শওকত আলী এবং আবুল কালাম আজাদ। 1919 সালে এই খিলাফত আন্দোলন সংগঠিত হয়েছিল। লাহোর প্রস্তাব পেশ করেন কে? উত্তর এ.কে. ফজলুল হক 1940 সালে। 1937 সালে নির্বাচনের পর অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী হন কে? 1937 সালে নির্বাচনের পর অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী নির্বাচিত হন কে? এখানে এই উত্তর যদি হয়, মানে প্রশ্ন যদি হয় 1937 সালে, তাহলে হবে শেরে বাংলার এ.কে. ফজলুল হক। আবার 1946 সালে হলে, এটা পরবর্তী প্রশ্নে আমরা দেখব, 1946 সাল যদি হয় তাহলে সেই ক্ষেত্রে হোসেন শহীদ সোহরাওয়ার্দী। এই দুইটা বিষয়কে অবশ্যই মাথায় রাখতে হবে। 1937 সালে নির্বাচনের পর অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী হন শেরে বাংলার এ.কে. ফজলুল হক এবং 1946 সালে নির্বাচনের পর অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী হন হোসেন শহীদ সোহরাওয়ার্দী। আচ্ছা, কৃষক মুক্তির অগ্রদূত বলা হয় কাকে? উত্তর শেরে বাংলার এ.কে. ফজলুল হককে। 20 নম্বর, কৃষক প্রজা পার্টি গঠন করেন কে? শেরে বাংলা এ.কে. ফজলুল হক। নিখিল বঙ্গ প্রজা সমিতি গঠন করেন কে? উত্তর শেরে বাংলা এ.কে. ফজলুল হক। ডাল ভাতের রাজনীতির প্রবক্তা কে ছিলেন? উত্তর শেরে বাংলা এ.কে. ফজলুল হক। ঋণ সালিসি বোর্ড গঠন করেন কে? উত্তর শেরে বাংলা এ.কে. ফজলুল হক। যুক্তফ্রন্ট মন্ত্রিসভার মুখ্যমন্ত্রী কে ছিলেন? 1954 সালে যে যুক্তফ্রন্ট নির্বাচন হয়েছিল, এই নির্বাচনে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছিলেন শেরে বাংলা এ.কে. ফজলুল হক। গণতন্ত্রের মানসপুত্র বলা হয় কাকে? গণতন্ত্রের মানসপুত্র বলা হয় হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে। এনডিএফ গঠন করেন কে? এনডিএফ এর পূর্ণরূপ হচ্ছে ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট। এনডিএফ এর পূর্ণরূপ হচ্ছে ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট। এটি গঠন করেন কে? হোসেন শহীদ সোহরাওয়ার্দীর উদ্যোগে এটি গঠন করা হয়েছিল। অখণ্ড বাংলা প্রতিষ্ঠার পক্ষপাতিত্ব করেন কে, বা অখণ্ড বাংলা প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেছিলেন কে? অখণ্ড বাংলা প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী। 1946 সালে নির্বাচনের পর অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী কে নির্বাচিত হয়েছিলেন? যেটি একটু আগে আমি বলেছি, 1946 সাল থেকে হবে হোসেন শহীদ সোহরাওয়ার্দী। বুলেটের চেয়ে ব্যালটের শক্তি বেশি, এই উক্তিটি কার ছিল? বুলেটের চেয়ে ব্যালটের শক্তি বেশি, এই উক্তিটি করেছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী। ফারাক্কা লং মার্চ আন্দোলন এর নেতৃত্ব দেন কে, বা ফারাক্কা লং মার্চ পরিচালনার নেতৃত্ব দেন কে? মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী ফারাক্কা লং মার্চের নেতৃত্ব দিয়েছিলেন। মজলুম নেতা বলা হয় কাকে? মজলুম নেতা বলা হয় মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীকে। আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতাকে বা প্রথম সভাপতিকে? আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা অথবা প্রথম সভাপতি হচ্ছেন মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী। দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা কে? উত্তর হবে মোহাম্মদ আলী জিন্নাহ। দ্বিজাতি তত্ত্ব প্রবক্তা মোহাম্মদ আলী জিন্নাহ, যেটি 1939 সালে এটি করা হয়েছিল। পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল কে? পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল হচ্ছে মোহাম্মদ আলী জিন্নাহ। উর্দু এবং উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা, এই উক্তিটি কে করেছিলেন? এই উক্তিটি করেছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ। ভাষা আন্দোলনের সময় 1948 সালে তিনি এই উক্তিটি করেছিলেন। আচ্ছা, অবিভক্ত ভারতের সর্বশেষ গভর্নর জেনারেল বা ভাইসরয় কে ছিলেন? লর্ড মাউন্ট ব্যাটেন। অবিভক্ত ভারতের সর্বশেষ গভর্নর জেনারেল বা ভাইসরয় ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন। ফরাইজি আন্দোলনের নেতা কে? ফরাইজি আন্দোলনের নেতা হচ্ছেন হাজী মোহাম্মদ শরীয়তুল্লাহ। ফরাইজি আন্দোলনকে রাজনৈতিক আন্দোলনের রূপ দেন কে? উত্তর হাজী শরীয়তুল্লাহ এবং এর পুত্র হচ্ছে দুদু মিয়া। ফরাইজি আন্দোলনকে
প্রথমত হাজী মোহাম্মদ শরীয়তুল্লাহর নেতৃত্বেই এই আন্দোলন শুরু হয়েছিল এবং পরবর্তীতে এটি রাজনৈতিক আন্দোলনের রূপ দিয়েছিলেন তার ছেলে, তার পুত্র দুদু মিয়া। বাঁশের কেল্লা নির্মাণ করেন কে? উত্তর সৈয়দ মীর নিসার আলী ওরফে তিতুমীর, অর্থাৎ তিতুমীরের পূর্ণ নাম হচ্ছে সৈয়দ মীর নিসার আলী। ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে প্রথম গণবিদ্রোহ গড়ে তোলেন কে? ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে প্রথম গণবিদ্রোহ গড়ে তুলেছিলেন তিতুমীর। বরাসাত বিদ্রোহ নেতা কে ছিলেন? এই বরাসাত বিদ্রোহের নেতাও ছিলেন তিতুমীর, যিনি 1832 সালে এই বিদ্রোহ পরিচালনা করেছেন। সতীদাহ প্রথা বিলোপ করেন কে? রাজা রামমোহন রায়ের প্রচেষ্টায় লর্ড বেন্টিং 1829 সালে সতীদাহ প্রথা বিলুপ্ত করেন। বিধবা বিবাহ আইন পাশ করেন কে? উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লর্ড ডালহৌসি 1856 সালে। তবে যদি সতীদাহ প্রথা বিলোপ করেন কে, লর্ড উইলিয়াম বেন্টিং এর নাম উল্লেখ না থাকে, তাহলে সেই ক্ষেত্রে শুধুমাত্র রাজা রামমোহন রায় থাকলে রাজা রামমোহন রায় উত্তর হবে। যদি লর্ড উইলিয়াম বেন্টিং থাকে তাহলে রাজা রামমোহন রায়ের প্রচেষ্টায় লর্ড উইলিয়াম বেন্টিং এই কথাটি উল্লেখ করতে হবে। একইভাবে বিধবা বিবাহ আইন পাশ করেন কে? যদি লর্ড ডালহৌসির নাম লেখা না থাকে তাহলে সেই ক্ষেত্রে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হবে। আর যদি লর্ড ডালহৌসি কথাটা লেখা থাকে তাহলে সেই ক্ষেত্রে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রচেষ্টায় লর্ড ডালহৌসি 1856 সালে এই বিধবা বিবাহ আইন পাশ করেন এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার পুত্রের সাথে প্রথম এই বিধবা বিবাহ দেওয়ার মাধ্যমে এই আইনটি পাশ করেন, প্রচলন করেন। বাংলার সৈয়দ আহমেদ বলা হয় কাকে? নবাব আব্দুল লতিফকে বলা হয় বাংলার সৈয়দ আহমেদ। পাকিস্তান গণপরিষদে অন্যতম ভাষা বাংলাকে পাকিস্তান গণপরিষদের অন্যতম ভাষা করার দাবি উত্থাপন করেন কে? পাকিস্তান গণপরিষদে বাংলাকে অন্যতম ভাষা করার দাবি প্রথম উত্থাপন করেন গণপরিষদের একমাত্র সদস্য ধীরেন্দ্রনাথ দত্ত। কার নেতৃত্বে তমদ্দুন মজলিস গঠন করা হয়েছিল? অধ্যাপক আবুল কাশেমের নেতৃত্বে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল কাশেমের নেতৃত্বে তমদ্দুন মজলিস গঠন করা হয়েছিল 1947 সালের 1 সেপ্টেম্বর। 21 ফেব্রুয়ারি প্রথম শহীদ কে ছিলেন? অর্থাৎ 21 ফেব্রুয়ারি দিনটি পালনের সময় পুলিশের গুলিতে প্রথম যিনি শহীদ হয়েছিলেন তিনি হচ্ছেন রফিক উদ্দিন। পাকিস্তানের প্রথম সামরিক শাসন জারি করেন কে? পাকিস্তানের প্রথম সামরিক শাসন জারি করেন প্রেসিডেন্ট ইস্কেন্দার মির্জা 1958 সালে। প্রেসিডেন্ট ইস্কেন্দার মির্জা মালিক ফিরোজ খান ননকে পরাজিত করে ক্ষমতা থেকে সরিয়ে তিনি 1958 সালে প্রথম সামরিক শাসন জারি করেন। মৌলিক গণতন্ত্র আদেশ জারি করেন কে? প্রেসিডেন্ট আইয়ুব খান 1958 সালে ইস্কেন্দার মির্জাকে সরিয়ে 20 দিনের মাথায় তিনি ক্ষমতায় আসেন এবং এসে তিনি প্রথমত সামরিক শাসন জারি করেন। তারপর তিনি ক্ষমতাকে স্থায়ী করার জন্য 1959 সালে মৌলিক গণতন্ত্র নামক এক ধরনের গণতন্ত্র ব্যবস্থা চালু করেন বা ঘোষণা দেন। মুজিবনগর সরকারের উপরাষ্ট্রপতি কে ছিলেন? মুজিবনগর সরকারের উপরাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম। মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন? তাজউদ্দিন আহমেদ। মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন? এম মনসুর আলী। মুজিবনগর সরকারের পররাষ্ট্র আইন বিষয়ক মন্ত্রী কে ছিলেন? খন্দকার মোশতাক আহমেদ। মুজিবনগর সরকারের স্বরাষ্ট্র ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন? এইচ.এম. কামরুজ্জামান। তবে এই পররাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রী, যদি আইনমন্ত্রী থাকে তাহলে সেক্ষেত্রেও খন্দকার মোশতাক আহমেদেই উত্তর হবে। মুজিবনগর সরকারকে শপথ বাক্য পাঠ করান কে? মুজিবনগর সরকারকে শপথ বাক্য পাঠ করান অধ্যাপক ইউসুফ আলী। মুক্তিযুদ্ধের সময় মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক কে ছিলেন? মেজর জেনারেল আতাউল গনি ওসমানী। মুক্তিযুদ্ধের সময় মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক ছিলেন মেজর জেনারেল আতাউল গনি ওসমানী। 1972 সালে খসড়া সংবিধান রচনা কমিটির সভাপতি কে ছিলেন? ডক্টর কামাল হোসেন। 1972 সালে যে সংবিধান রচনা কমিটি গঠন করা হয়েছিল এই কমিটির প্রধান ছিলেন ডক্টর কামাল হোসেন। খসড়া সংবিধান রচনা কমিটির একমাত্র বিরোধী দলীয় সদস্য কে ছিলেন? সুরঞ্জিত সেন গুপ্ত। খসড়া সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য কে ছিলেন? খসড়া সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য ছিলেন বেগম রাজিয়া বানু।
তবে ডক্টর কামাল হোসেন যেহেতু খসড়া সংবিধান রচনা কমিটির প্রধান ছিলেন, এই জন্যই ডক্টর কামাল হোসেনকে সংবিধানের জনক বলা হয়। তো আজকে এই পর্যন্তই। এই প্রশ্নগুলোই মূলত ব্যক্তিকেন্দ্রিক, অর্থাৎ যেই প্রশ্নগুলোর উত্তর হবে শুধুমাত্র কোনো ব্যক্তির নাম, ঠিক সেই প্রশ্নগুলোই একত্রে একসঙ্গে আমি তোমাদেরকে উপস্থাপন করলাম, যেগুলো তোমাদের চাকরির পরীক্ষা থেকে সকল পরীক্ষায় তোমাদেরকে অনেক বেশি সহযোগিতা করবে। আশা করি তোমরা সকলে বিষয়টি বুঝতে পেরেছ এবং তোমরা আমার হাবিব টিউটোরিয়াল চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে আমি আরও নতুন নতুন কিছু উপহার দিব। এই শুভকামনায় আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।